আচ্ছা, তো যেখানে আমরা শেষ করছিলাম ওখান থেকে আমরা শুরু করতেছি। উম, আপনাদের আহ আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, তো এখানে এই ওয়েবসাইটটা আপনার আহ আচ্ছা, তো এই ওয়েবসাইটটা এখন কথা হলো যে কি কারণে ব্ল্যাক লিস্টেড হয় সেগুলো আমি বলতেছিলাম, যে লোডিং টাইম, একটা পিকচার্স কন্টেন্ট এগুলো যদি ডুপ্লিকেট হয়, তারপরে প্লাগইনস আছে। এক একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে যারা ওয়েবসাইট ডিজাইনার আছেন তারা জানেন যে বিভিন্ন ধরনের আমাদের থার্ড পার্টি কিছু প্লাগইনস ইউজ করতে হয় যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করা হয় সেক্ষেত্রে। আবার পিএইচপি মাইএসকিউএল দিয়ে যদি, সরি, এইচটিএমএল ওয়েবসাইট করা হয় সেক্ষেত্রেও আমাদের কিছু মেকানিজম ইউজ করতে হয়। তো এগুলো যদি বেশিরভাগই আমরা ফ্রি ভার্সনগুলো ইউজ করার চেষ্টা করি, বা কোনো ফ্রি থিম যদি আমরা ইউজ করি বা টেমপ্লেট ইউজ করে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে ভিতরে বাগস থাকতে পারে। কারণ যে ব্যক্তি এই ওই টেমপ্লেটটা ইউজ করছে সে তো অবশ্যই চাইবে না যে আপনি তার টেমপ্লেটটা আপনি ফ্রি ইউজ করেন। আর যদি আমরা ওয়েবসাইট গুগল থেকে বিভিন্ন ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে সেটাকে কাটসিট করে আমরা ছুরি কাছি বসাইয়া তারপরে আমরা আমাদের মতো করে নিজেদের সম্পত্তি হিসেবে বানিয়ে নিই। কিন্তু আপনারা জানেন কিনা জানি না যে ওয়েবসাইটের ভিতরে যে কোডিং গুলো আছে সেই কোডিং গুলো যিনি করছেন নিশ্চয়ই সে এত বোকা না যে আপনাকে ফ্রি ইউজ করতে দিছে তার মানে তার নিজস্বতা বা তার মেকানিজমটা সে ওখানে অ্যাপ্লাই করে নেয়। হ্যাঁ, এমন বোকা বাংলাদেশে বা পৃথিবীতে খুব কমই আছে। দ্যাট মিনস আপনার যে ফ্রি টেমপ্লেট গুলো বা আমরা ফ্রি যে থিম গুলো ইউজ করি সেখানেও কিন্তু আমাদের রিস্ক থেকে যায়। কারণ ওই কোডিং এর ভিতরে কোনো একটা জায়গায় হয়তোবা তাদের কোনো বাগস তারা দিয়ে রাখছে, বা কোনো একটা কোডিং তাদের ফিডব্যাক কোডিং দিয়ে রাখছে, যাতে আপনি ইউজ করলে বা ডাউনলোড করলে সে বুঝতে পারবে যে এরকম একটা ব্যক্তি বাংলাদেশ থেকে আপনার থিমটা সে ইউজ করতেছে। এবং সে চাইলে এটাকে ক্লেম করতে পারে, সে গুগলকে জরিমানা করাইতে পারে আপনাকে দিয়ে যে আমার থিম সে ফ্রি ইউজ করতেছে, আমি তাকে রিপোর্ট করলাম বা ক্লেম করলাম। বিভিন্ন এক্স ওয়াই জেড মানে লাভ লাভ অনেক ব্যাপারের কারণেই কিন্তু আপনার ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড হতে পারে, গুগল করতে পারে আপনাকে। এটা গুগল একমাত্র এখতিয়ার। তো আমি যখন এই ওয়েবসাইটটা, যখন যিনি এই ওয়েবসাইটটা তিনি তৈরি করেছিলেন এই এলিট পেইন্টের, সেই ব্যক্তি ওয়েবসাইটটা তৈরি করার পর পাবলিশ করার পর সে এটা নিয়ে অনেকদিন সার্ভাইভ করছে। সে কোনোভাবেই সে গুগলকে এটা ইন্ডেক্স করতে পারে নাই বা এনলিস্টেড করতে পারে নাই। ফাইনালি এলিট পেইন্ট কর্তৃপক্ষ ওই ব্যক্তির কাছেই বলছে, ভাই আপনি নিজে ওয়েবসাইট তৈরি করছেন, আপনি নিজেই এটাকে একটু ঠিক করে দেন। অ্যাটলিস্ট এসইও করতে হবে না, আপনি অ্যাটলিস্ট আমার গুগলে যাতে আপনার আমার ইউআরএলটা শো করে সেই ব্যবস্থা চলে করে দেন। তো ওই বেচারা অনেক কষ্ট করছে, এটা নিয়ে অনেক চেষ্টা করছে, বাট আলটিমেটলি সে নিজের ওয়েবসাইট নিজে বানাইয়েই সেটার বাগ সে সলিউশন করতে পারে নাই। পরে সে স্যালেন্ডার করছে, অপরাধ জানালো, জানানোর পরে এলিট পেইন্ট আমার সাথে যোগাযোগ করলো। বাই দ্য ওয়ে, আমার রেফারেন্স হয়তো বা কোথাও থেকে তারা পাইছে আমি জানি না। তো পরে এলিট পেইন্টের কর্তৃপক্ষ, যিনি এলিট পেইন্টের ডিরেক্টর একজন, উনি মালিকের ছেলে, সে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সে আমাকে বললো যে আপনার সম্পর্কে আমি জানি, অনেকভাবে শুনছি যে আপনি চিটগং এ মোটামুটি, ওনার বাড়ি আবার চিটগংই, এরিক পেইন্টের কিন্তু মেইন মালিকের বাড়ি চিটগং। উনি ওই সূত্র ধরেই এসে আমাকে খুঁজে বের করে বললো যে চিটগং এ তো এরকম ভালো এসইও এক্সপার্ট খুব কম আছে, ঢাকাতে অনেক আছে, বাট চিটগং এ আপনি বেস্ট আমার কাছে মনে হচ্ছে। বাই দ্য আমি এটা আরএনডি করে খুঁজে বের করলাম, তো আপনার সাথে আমরা একটু দেখা করতেছি, কথা বলতেছি। এরপরে তাদের সাথে একটা মিটিং হয়, সেই মিটিং এ তারা এই তাদের সমস্যার কথা বলে, বলার পরে তাদের সাথে আমার একটা চুক্তি হয়। সেই চুক্তির সূত্র ধরে তারপরে এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ শুরু করি। তো পরবর্তীতে আমি ওয়েবসাইটটা নিয়ে যখন অডিট করলাম, অডিট ফার্স্ট আমার স্টেপ ছিল, অডিট করলাম ওয়েবসাইটটাতে, তৎকালীন ওয়েবসাইট মানে আগের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা অডিট করে আমরা দেখলাম যে ওই অডিটে এসইও অডিট, এটা এসইও অডিটের মধ্যে আমরা দেখলাম প্রচুর পরিমাণে প্রবলেমস আছে। প্রথম প্রবলেমস হলো তার লোডিং টাইম হলো অনেক বেশি, প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 40, মানে 50-55 সেকেন্ড পর্যন্ত সময় লাগে তার শুধুমাত্র কি এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা আসতে। তার মানে অনেক বেশি লোডিং টাইম। এই এতক্ষণ তো কোনো ভিজিটর্স ওয়েট করবে না, একটা ওয়েবসাইট যদি ওপেন হইতে এত সময় লাগে। এরপর আরো কারণ ছিল, সে যে ব্যক্তি ওয়েবসাইটে প্রথম ডিজাইন করছিল সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা করছিল, এবং সে ফ্রি থিম ইউজ করছিল, বাইরের থিম, থিমগুলো বা টেমপ্লেট ডাউনলোড করছে ওয়ার্ডপ্রেস দিয়ে টেমপ্লেট ডাউনলোড করে সেই টেমপ্লেটের উপরে সে কাজ করছে, এবং অনেকগুলা বাক্স প্লাগইন ইউজ করছে, ফ্রি প্লাগইন, সেগুলো অনেক প্রবলেম ছিল, যেগুলো আসলে গুগল অথরিটি এটা মেনটেন করে না বা গুগল এটা নেয় না, এইসব বিষয়গুলো অ্যালাউ করে না। সেই ধরনের কার্যকলাপগুলো তৈরি করে ওয়েবসাইটটা তৈরি করছে।
আমি আপনাদেরকে দেখাই, আগের ওয়েবসাইট একটু দেখাই নাকি? আর আগের ওয়েবসাইটটা আমি রেখে দিছি স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, একদম হুবহু একই ওয়েবসাইট। এই যে ডিজাইন, আমি মূলত আগের ওয়েবসাইটটার ডিজাইনটা দেখেই আমি এই ওয়েবসাইটটা তৈরি করছি। মানে আগে যে ব্যক্তি ওয়েবসাইটটা বানাইছিল সে যেভাবে ডিজাইন করছে তার ডিজাইনটা দেখে দেখে আমি নতুন একটা ডিজাইন বানাইছি, আর কিচ্ছু না, নাথিং এলস। আমি আগের ওয়েবসাইটটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে। আছে কিনা জানি না, আমি এটা রেখে দিয়েছিলাম। খেয়াল করেন কি পরিমাণ টাইম নিতেছে দেখেন। এই যে এতক্ষণে মেইন পেজটা আসলো। আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখুন, এটা হলো আগের যিনি করছিল তার, তারটা আমি দেখাচ্ছি আর কি। আগের যে ব্যক্তি ডিজাইনটা করছিল তার ডিজাইনটা আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। এটার সাথে এটা মিলান, দেখেন কোনো চেঞ্জ পান কিনা, কোনো রকমের চেঞ্জেস নেই। দেখেন একই ডিজাইন, একই প্যাটার্ন। তাহলে আগেরটার কি সমস্যা ছিল, আমারটার কি সমস্যা ছিল? সমস্যা তো বলেই দিলাম কি সমস্যা ছিল। এই ওয়েবসাইটটা আসলে করা ওয়ার্ডপ্রেস দিয়া, আর আমার এই ওয়েবসাইটটা করা পিএইচপি, এইচটিএমএল পিএইচপি দিয়ে। তো এইটাই ডিফারেন্স, আমরা দুইজনে দুই ল্যাঙ্গুয়েজ দিয়ে করছি। তো যখন আমি বুঝলাম যে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা সমস্যা আছে, তখন আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে আর করি নাই, না করে আমি এইচটিএমএল এবং পিএইচপি জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ সেগুলো আমি ইউজ করছি এখানে। তো আমি কিন্তু নিজের এখানে ক্রিয়েটিভিটি কিছুই করি নাই, এই ওয়েবসাইটটা দেখে দেখে সব করছি আমি। এখানে কি কালার দিছে, কি কম্বিনেশন দিছে, কি অ্যানিমেশন দিছে, এগুলো দেখে দেখে আমি সব আবার নতুন করে এটা তৈরি করছি। তো ক্রিয়েটিভিটি তাকেই দিতে হয়, কারণ ডিজাইনটা সে করছে, ডিজাইনের ক্রিয়েটিভিটি তার। আমি শুধুমাত্র তার ডিজাইনটা দেখে দেখে আমি কপি মারছি, আর কিছু না। কপি মারছি বলতে তার ওয়ার্ডপ্রেসের কোডিং তার কপি মারা যায় না, মানে সে করছে ওয়ার্ডপ্রেস শর্টকাট মেথডে, আমার করতেছে কোডিং করে, মানে আমাকে কোড কোড দিয়ে এই ডিজাইন তৈরি করতেছে। আর তারটা করছে সে ওয়ার্ডপ্রেস হলো যে আপনার এটা ড্রপ ডাউন ওয়েবসাইট, মানে এটা হলো সবগুলোই কোডিং করা থাকে, জাস্ট ডিজাইনটা ডানে বামে সামনে পিছনে কালার কম্বিনেশন এগুলো আপনি ম্যানুয়াল দিলেই হয়ে গেল। আর এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট করতে গেলে সেক্ষেত্রে আপনার ফুল ওয়েবসাইটে কোডিং দিয়ে করতে হয়। তার মানে আমি এটা দেখে দেখে শুধুমাত্র কোডিং করে করে আমি আমার এই ওয়েবসাইটটা তৈরি করছি। তো এই ওয়েবসাইটটা তৈরি করার পরে ফাইনালি আমি অনেক সময় লাগছে, কারণ অনেক বড় ওয়েবসাইট এটা, প্রায় নিয়ার অ্যাবাউট আমাকে এই ওয়েবসাইটটা তৈরি করতে প্রায় 1.5 মাসের মতো সময় লাগছে। মোটামুটি 2 মাসই বলা যায়, 2 মাস আমি এটা সময় নিচ্ছি শুধু ওয়েবসাইটে ডিজাইন করতে, কারণ অনেক বড় ওয়েবসাইট। এটার ভিতরে আপনার এই লিঙ্ক গুলোতে ঢুকলে দেখবেন যে কি পরিমাণ ডেটা ভিতরে দেওয়া আছে, এবং ভিতরে অনেক ডিজাইন, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ডিজাইন আছে। তো 2 মাস পর ওয়েবসাইট করার পরে ফাইনালি আমি গুগলে ইন্ডেক্স করলাম, গুগলের সাথে আমি ওয়েবসাইট টাইল করাই দিলাম। টাইল করানোর পরে দেখলাম যে আল্লাহর রহমতে 1 সপ্তাহের মধ্যেই আমাদের ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করলো, মানে 1 সপ্তাহের মধ্যেই গুগল তাদের পেজে নিয়ে আসলো, পেজে তারা এনলিস্টেড করছে আমাদের ওয়েবসাইট। এরপরে যখন আমি দেখলাম যে এনলিস্টেড হয়ে গেছে, এনলিস্টেড হয়ে যাওয়ার পরে এরপর শুরু করলাম আমি আর কম্পিটিটর যারা আছে, যেমন বার্জার পেইন্টস, এশিয়ান পেইন্টস, রক্সি পেইন্টস, রুবি পেইন্টস, এইসব পেইন্টস যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কিভাবে বিট করে আমার এই সাইটকে আমি 1 নম্বর অবস্থানে নিয়ে আসতে পারি, সেই চ্যালেঞ্জে নামলাম। সেই চ্যালেঞ্জ আমার বেশিক্ষণ লাগে না আল্লাহর রহমতে, আমরা মোটামুটি 15 to 20 ডেজের মধ্যেই আমি প্রথম পেজে চলে আসছি। এরপরে গ্রাজুয়ালি প্রত্যেক সপ্তাহে দেখতাম যে মোটামুটি টোটাল কমপ্লিট আমার এই প্রজেক্টটা শেষ করতে 3.5 থেকে 4 মাসের মধ্যে আমি 1 নম্বর অবস্থানে চলে আসছি। পুরো প্রজেক্টটা আমাকে শেষ করতে, মানে ওয়েবসাইট ডিজাইন সহ আর কি, ওয়েবসাইট ডিজাইন এবং এসইওর কাজ শেষ করে 3.5 4 মাসের মতো হবে আর কি, ম্যাক্সিমাম 4 মাস হবে। এই 4 মাসের মধ্যে আমার এই ওয়েবসাইট কি হয়েছে, গুগলের 1 নম্বর অবস্থানে আসছে। আপনারা যদি এখন একটু সার্চ দেন, আমি যদি দেই দেখেন বেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখেন আপনার গুগল ম্যাপে 1 নম্বরে শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে 1 নম্বরে শো করতেছে। এবার রেজাল্টে আসেন, রেজাল্টে আপনার 2 নম্বরে শো করতেছে। এটা আমরা 1 নম্বর অবস্থানে ছিলাম, এশিয়ান পেইন্টস আগে 2-এ ছিল, আমরা 1-এ ছিলাম। এখন বলতে পারেন যে তাহলে স্যার আপনি এখন কেন 2 নম্বরে চলে আসছেন? বিকজ অফ এই কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট শেষ। হ্যাঁ, তাদের সাথে আমার 6 মাসের কন্ট্রাক্ট ছিল। 6 মাসে আমি তাদেরকে কন্ট্যাক্ট করে দিয়েছি যে আমি 6 মাসের মধ্যে আপনার ওয়েবসাইট 1 নম্বরে নিয়ে আসবো। আমার 1 নম্বরে যদি চলে আসে এরপর কিন্তু আমার আর কোনো কাজ নেই। এরপর যদি আপনার কন্ট্রাক্ট রিনিউ করেন
তাহলে আমি এটাকে ধরে রাখবো এই অবস্থান। আর যদি কন্ট্রাক্ট রিনিউ না করেন তাহলে আপনাদের ওয়েবসাইট যেমনি আছে এই অবস্থায় থাকবে, এখানে আর আমি কোনো কাজ করবো। তো 6 মাস তাদের সাথে কন্ট্রাক্ট যতদিন ছিল ততদিন এটা 1 নম্বর অবস্থানে ছিল, তাদের সাথে আমার কন্ট্রাক্ট শেষ। এরপরে আর আমরা কাজ করিনি। এরপরে প্রায় আমি তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট কত আরো বেশিরভাগ মোটামুটি 8 মাস হয়ে গেছে। কন্ট্রাক্ট শেষ হওয়ার পরও এখন 8 মাস শেষ হয়ে গেছে আরো। বাট আপনার দেখেন এখনো কিন্তু তারা 2 নম্বর অবস্থান ধরে রাখছে, যদিও আমাদের সাথে তাদের কন্ট্রাক্ট রিনিউ হয়েছে। আবার আগামী 1 তারিখ থেকে আবার নতুন করে আমি এই কোম্পানি কাজ করব। তারা আবার এই কন্ট্রাক্ট রিনিউ করছে আমাদের সাথে, যে যখন দেখছে তারা 2 নম্বরে চলে যাচ্ছে, আস্তে আস্তে নিচে নেমে যাবে, তখন তারা তাদের মানে শুভ বুদ্ধি উদয় হয়েছে, তারা বুঝছে যে না, এটা কন্ট্রাক্ট রিনিউ করে রাখা উচিত। এখন আগামী 1 তারিখ থেকে হয়তো আমি আবার নতুন করে এটা এক্সিজে কাজ শুরু করবো, আবার হয়তো দেখা যাবে আল্লাহর রহমতে আমরা একে চলে যাবো। এই হলো এসইওর একটা লাইভ প্রজেক্ট নিয়ে আমি আপনাদেরকে একটা ঘটনাটা আপনাদের কাছে ব্রিফ করার কারণটা হলো যে আপনারা যাতে ক্লিয়ার হন বিষয়টা, যে আসলে কি হয়, কেমনে হয়, কেন হয়েছিল, কি হয়েছিল, পুরো ব্রিফটা আমি আজকে আপনাদের বলার কারণ মূলত একটাই। তো এই এই ওয়েবসাইটটা দিয়ে আমি আপনাদেরকে, যেহেতু তাদের সাথে কন্ট্যাক্ট রিনিউ হয়ে গেছে, তাদের ওয়েবসাইটে ইউজার পাসওয়ার্ড অলরেডি আমার কাছে দিয়েও দিছে। তো আমি আপনাদের এই ক্লাসে ইনশাল্লাহ এই ব্যাচ, আপনাদের যে ব্যাচটা এখন শুরু করলাম আমি, এই ব্যাচই আমি আবার আপনাদের এই ওয়েবসাইটের যে কি কার্যকলাপগুলো আমি এখন নতুন করে আবার কি কি করব এবং এর আগে কি কি করছিলাম সেগুলো আমি আপনাদেরকে এই ওয়েবসাইটে দিয়ে লাইভ দেখাবো। তাতে আপনাদের জন্য অনেক ভালো হবে, একটা লাইভ প্রজেক্টের ফ্লেভার পাবেন আপনারা, কোনো মানে কনফিউশন থাকবে না। এটা আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি বলা যায় আর কি। এছাড়াও আমার অন্য যে প্রজেক্ট গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। একটা তো না, আমার অনেকগুলো প্রজেক্ট বাংলাদেশের লোকাল অনেকগুলোই আছে। মোর দ্যান 50 কোম্পানির সাথে আমার কাজ করা হয়ে গেছে পর্যন্ত, 50টা কোম্পানির সাথে। আর ফরেন কান্ট্রি তো অগণিত, এগুলো না বললেই না। বাট লোকাল কোম্পানিতে আসলে এসইও খুব কম করায়, বাংলাদেশের মানুষ এসইওটা খুব কম বুঝে। আর যদি বুঝতো তাহলে এটা 1000 এতদিনে পার হয়ে যেত। বাট যেহেতু তাদের বাংলাদেশের ট্রেন্ডটা নতুন চালু হচ্ছে, আস্তে আস্তে বোঝা শুরু করছে মানুষ, এখন আস্তে আস্তে ক্লায়েন্ট বাড়বে, মানুষের চাহিদা বাড়বে। আচ্ছা, তো এখন আমরা যেখানে শুরু করছিলাম যে মেটা টাইটেল কিওয়ার্ডস, আসলে আমি এটা শেষ করতে পারবো না আজকে, কথা বেশি বলে ফেলছি আপনাদের মোটিভেশন করার জন্য। আমি জাস্ট এই দুটো বিষয় নিয়ে আলোচনা করি এখানে। মেটা টাইটেল কিওয়ার্ডস, মেটা টাইটেল কিওয়ার্ডসটা হলো কি, আমি দেখাই আপনাদেরকে। মেটা টাইটেল কিওয়ার্ডসটা হলো যে ধরুন আমি আচ্ছা, মেটা টাইটেল কিওয়ার্ডসটা হলো যে আপনি যখনই কোন একটা ওয়েবসাইটের ওপেন করবেন, ওপেন করার পরে এই যে টপ বারের দিকে, এই যে টপ বার, প্রত্যেকটা টপ বারে একটা লেখা শো করে। যেমন গুগল একটা শো করতেছে, দেখুন কি। তারপরে এই যে আমি যখন এখানে কার্সর নিয়ে, এলিট পেইন্টের ক্ষেত্রে কার্সর নিয়ে একটা লেখা আসতেছে, দেখুন এলিট পেইন্ট। এটাই হলো মেটা টাইটেল কিওয়ার্ডস, এটাই হলো মেটা টাইটেল। এটা কি আমরা বলি মেটা টাইটেল। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা মেটা টাইটেল থাকে। এই যে দেখুন মেটা টাইটেল, এটা হলো মেটা টাইটেল। ফেসবুকেরটা ফেসবুক লেখা আছে, এটাই মেটা টাইটেল। তো এসইওর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মেটা টাইটেল। এই মেটা টাইটেলে আমাদেরকে কিওয়ার্ড বসাতে হয়। এখন এলিট পেইন্টে কোনো কিওয়ার্ড বসানো এখন নাই, কেন নাই? এটা কিন্তু ছিল, বাট এখন নাই। এখন নাই এই কারণেই, কারণ যখন আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তখন আমার কাজগুলো আমি সবগুলা শেষ করে দিয়ে আমি বেরোয় চলে আসছি আর কি। বাট আবার যখন এটা নিয়ে কাজ শুরু করবো তখন কিন্তু দেখবেন যে এখানে শুধু এলিট পেইন্ট লেখা থাকবে না, এখানে এর সাথে আরো কিছু জিনিস লেখা থাকবে, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো এই যে লেখাটা, এই লেখাটাই হলো মেটা টাইটেল কিওয়ার্ডস। এরপরে কি আছে দেখুন, মেটা ডেসক্রিপশনস কিওয়ার্ডস। এটা কি? এই যে মেটা ডেসক্রিপশনস। মেটা ডেসক্রিপশন বলতে আমরা কি বুঝি? মেটা ডেসক্রিপশনসটা হলো দেখুন যে গুগলে যখন আমরা সার্চ দিই, যে বেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখুন এই যে এলিট পেইন্ট, এখানে গুগল 3টে জিনিস শো করে। কোনো জিনিস দিয়ে শো, এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন আজকে আপনারা। মেটা টাইটেল শো করবে, ইউআরএল বা এটাকে পার্মালিঙ্ক অথবা ইউআরএল বলে। পার্মালিঙ্ক কি, ইউআরএল কি সেটা আমি বলবো, দেখাই দেবো আপনাদের। এতটুকুই জানেন, ইউআরএল অথবা পার্মালিঙ্ক শো করবে। আর যে এর সাথে এডিশনাল যে একটা ডেসক্রিপশন শো করে, এই ডেসক্রিপশনসটার নামই হলো মেটা ডেসক্রিপশনস।
দেখুন ঠিক তেমনি এশিয়ান পেন্টসেরও এখানে কি শো করছে, টাইটেল শো করছে, মেটা টাইটেল, ইউআরএল শো করছে, আর একটা কি শো করছে, মেটা ডেসক্রিপশন শো করছে। প্রত্যেকটা সাইটেরই কি দেখ এই তিনটে জিনিস একই জিনিস শো করবে, টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশনস। কি ডেসক্রিপশনস? এটাকে বলি আমরা মেটা ডেসক্রিপশনস। আচ্ছা, মেটা ডেসক্রিপশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়েবসাইট। আমরা যারা এসইও করি না, যেসব ওয়েবসাইটের এসইও করা হয় না, সেই সব ওয়েবসাইটেরও কিন্তু মেটা ডেসক্রিপশন গুগল শো করে। এখন সেটা কিভাবে শো করে, বা মেটা টাইটেলও শো করে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনার ওয়েবসাইটের ভিতরে যদি আপনি মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এসইও নাও করেন, সেক্ষেত্রে কিন্তু গুগল আপনার ওয়েবসাইটের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন শো করবে। বাট সেটা শো করবে গুগল সৌদ্দিঘি হয়ে, মানে আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিকলি ওই যে রোবটের কথা বললাম, রোবট যে কোনো একটা ডেটা ক্রাউল করে আপনার এখানে রিপ্রেজেন্ট করবে। বাট আমরা যারা এসি এক্সপার্ট বা এসি করি, তার আমরা গুগলকে বলে দেই যে আমার ওয়েবসাইটের কোনো জিনিস তুমি নিজে সহযোগী হইয়া কপি করে নিবা না, আমি যেটা কপি করতে বলবো সেটাই তুমি মানুষের কাছে শো করবে। তো এটা কেন করি? এটা এই কারণেই করি কারণ মানুষ কি বিষয় দিয়ে সার্চ দিতে পারে, কোন লেখা দিয়ে মানুষ বেশি সার্চ দেয়, এটা নিয়ে আমরা কি করি, আগে মেকানিজম করি, আগে আমরা অ্যানালাইসিস করি, এটাকে বলি কিওয়ার্ড। এই কিওয়ার্ড অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে যে আমরা মোটামুটি টার্গেটেড কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করি, সেই টার্গেটেড কিওয়ার্ড গুলোই আমরা সেট করি কোথায়, মেটা ডেসক্রিপশনসে এবং মেটা টাইটেলে। যাতে কোনো ব্যক্তি যদি আমার এই যে 50টা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম বা ফাইন্ড আউট করলাম, এই 50টা কিওয়ার্ডের কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয়, যাতে আমার ডেসক্রিপশনসের সাথে বা আমার টাইটেলের সাথে মিলে যায়, মিলে গেলেই তো তখন আমার ওয়েবসাইটটাকে গুগল তাকে সবার সামনে শো করবে। এই কারণেই মূলত যারা আমরা এসইও কাজ করি তারা মেটা টাইটেলে আমাদের পছন্দের কিওয়ার্ড বসাই, মেটা ডেসক্রিপশনসে আমরা পছন্দের মেটা ডেসক্রিপশনস কিওয়ার্ড বসাই। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই বুঝছেন যে মেটা টাইটেল হলো এটা, আর এটা হলো ইউআরএল, আর এটা হলো মেটা ডেসক্রিপশন। আপনি যদি আপনার কোনো ওয়েবসাইটে নিজের পছন্দ মতো মেটা ডেসক্রিপশন সেট না করেন, সেক্ষেত্রে গুগল অটোমেটিক একটা নিয়ে নেবে, তার যেটা ভালো লাগবে আপনার ওয়েবসাইটে সেই অংশটুকুই কপি করে এখানে নিয়ে নেবে। এটাই হলো বিষয়। আমি আর সামনে যাবো না আজকে, এটা নিয়ে আরো আলোচনা আছে, বিশদ আলোচনা আছে, কারণ এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকাতে হবে, যত ভালো ঢুকাতে পারবেন ততই আপনারা ভালো করবেন। আচ্ছা, আমি এখানে শেষ করবো কারণ আমার এরপরে আবার ক্লাস আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করতে। হ্যালো, সালাম ভাইয়া। আচ্ছা, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি আমি। ভাইয়া, আপনি হচ্ছে কি যে একটা অ্যাড দিছেন, হচ্ছে কি আপনার ওই যে মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে। জি।